আজকে টপিক কি আনিস বলেন। যে আমাদের তো কালকে আপনার বার পর্যন্ত মনে হয় দেখাইছিলেন যে স্মার্ট টুল এগুলা দেখাইছিলেন বান টুল ডস টুল হ্যাঁ তারপরে পেন টুল এগুলা মনে হয় পেন টুল আর ইয়াতে এগুলা। হ্যাঁ, না পেন টুল আমরা এখন দেখবো না, কারণ পেন টুল শিখতে গেলে তার আগে টাইপ টুল শিখতে হবে। হোমওয়ার্ক দিলে তো টাইপ থেকে লিখতে হবে। সো আজকে আমরা হচ্ছে টাইপ টুল দেখবো, শেপ টুল আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। হয়তো বা সময় পাবো না ডিরেক্ট সিলেকশন টুল দেখার, টাইপ টুল আর শেপ টুলটা পর্যন্তই দেখবো। যদি সময় থাকে তাহলে আমরা ওগুলা ডিরেক্ট সিলেকশন টুলটা দেখে নেব, নো প্রবলেম। আনিস কথা কেটে কেটে আসছে। আনিস আমি আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে টাইপ টু। তো টাইপ টুলই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার ডিজাইনের লাইফে। যে আপনি যদি প্রিন্ট মিডিয়ার কোনো কাজ করেন, প্রিন্ট রিলেটেড, ওখানে টাইপ টুল অবশ্যই থাকবে, মানে টাইপের কাজ অবশ্যই থাকবে, টেক্সটের কাজ। সো টাইপ টুলটার মধ্যে আমরা ফটোশপে টোটাল 4টা অপশন পাবো, বাট ইলাস্ট্রেটরে গেলে আরও বেশি অপশন পাবো। এই 4টার মধ্যে ফার্স্টে যে অপশনটা আছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পরেরগুলো অত বেশি প্রয়োজন পড়ে না। যদি আপনি ক্যালিগ্রাফি করেন, ক্যালিগ্রাফি ডিজাইন বা টাইপোগ্রাফি, তখন হচ্ছে এই পরের 3টা পার্ট আপনার কাজে লাগবে। হরিজন্টালি টাইপ টুল, হরিজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে পার্থক্য কি? রেজাউল, হরিজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে পার্থক্য কি? আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম একটা আড়াআড়ি আরেকটা হচ্ছে লম্বা লম্বি। হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। আমরা যদি ওই ধরে নিই যে একটা কলাম বরাবর আর একটা হচ্ছে রো বরাবর, তো গ্রাফিক্সে কাজ করতে গেলে হরিজন্টালি বলছি আমরা রো বরাবর, আর ভার্টিক্যাল বলছি কলাম বরাবর। অনেক সময় প্যাচ লেগে যায় এটা করতে গেলে। তো হরিজন্টালি টাইপ টুল হচ্ছে হরিজন্টালি লেখাগুলা কি করবে, লিখে যাবে। আপনি এই টুলসটা সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করে কি লিখতে চাচ্ছেন সেটা লিখে যান। যে আপনি কি লিখবেন তা লেখেন। লেখার পরে যখন লেখা শেষ, লেখার পরে মনে হলো যে আমার এখানে কালারটা চেঞ্জ করতে হবে, এরপরে এই টাইপটা ভালো লাগছে না, একটু হয়তো বা স্টাইলিশ টাইপ দরকার, ফন্ট প্রয়োজন। তো ফন্ট মানে হচ্ছে এই টেক্সটগুলো কি রকম হবে, কোন ফন্টের হবে, কোথায় পাবো সেটা। এই যে উপরে কন্ট্রোল প্যানেলে দেখেন ফার্স্টের যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে ফন্টের বক্স। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার পিসিতে যে ফন্টগুলো ডাউনলোড অবস্থায় থাকবে, ইনস্টল করা থাকবে, সবগুলো ফন্ট আমরা এখানে পেয়ে যাব। পরের যে পার্টটা আছে এটা হচ্ছে ফন্টের স্টাইল, যে ফন্টটা কি স্টাইলে থাকবে, রেগুলারে থাকবে নাকি ইতালিক ফন্টে থাকবে, বোল্ড আকারে হবে। সবারই যে একই রকম স্টাইল থাকবে তা কিন্তু না, এক এক ফন্টের এক এক রকম স্টাইল আছে। যেমন এখানে আমি মন্টসেরাট অ্যাক্টিভ করে রেখেছি, ওর অনেকগুলো স্টাইল আছে। বাট আপনি অন্য কোনো ফন্ট যদি সিলেক্ট করেন, যেমন এরিয়াল রাউন্ড, এটা সিলেক্ট করলাম, এটা শুধু একটাই স্টাইল রেগুলার, আর কোনো স্টাইল নেই। এক এক ফন্টের এক এক রকম স্টাইল।
তার পাশে এই যে এখানে একটা সংখ্যার মতো পিটি অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফন্টের সাইজ, যে ফন্টটা কত ছোট বড় হবে। ডেমো কিছু দেওয়া আছে 6, 8, 9, 10, আপনি এখান থেকে চুজ করতে পারেন। বাট সাপোজ এখানে 24 থেকে 30, মানে একটা পিটি আছে 24 আর একটা আছে 30, আপনার এখন 25 প্রয়োজন, 25 পিটি প্রয়োজন, আপনি সেটা কিভাবে পাবেন? ম্যাম পিটি এটা কি? পিটি এটা কি বলেছে? টাইপের পয়েন্ট, যে আপনার ওই টাইপ মানে কি, ফন্টটা কতটুকু সাইজের হবে, বড় অক্ষরে লিখতে চান নাকি ছোট লেখা হবে, পয়েন্ট টু জি টাইপ ম্যাম। কত পয়েন্ট হবে। জি ম্যাম। ধরেন আমার এখানে লেখাগুলো বেশি ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় করতে চাই, আমি এখানে 25 পিটি দিতে চাই। 25 আপনি জাস্ট এই যে বক্সটার মধ্যে এসে ক্লিক করেন, লিখে দেন 25, ইন্টারে প্রেস করেন, বড় হয়ে যাবে। অথবা আপনি এই বক্সটাতে এসে ক্লিক করে মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরালে ফন্টগুলো বড় হতে থাকবে, আর যদি নিচের দিকে ঘোরান তাহলে ফন্ট কি হবে, ছোট হবে। ওকে, এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা দরকার নেই, তারপরে দিয়ে রাখছে, নাম দিয়ে রাখলে টেক্সটের প্রত্যেকটা পিক্সেল স্পষ্ট বোঝা যাবে যদি নান অ্যাক্টিভ করে রাখেন। একটু জুম করে দেখি আমরা, প্রত্যেকটা পিক্সেল কি হবে, স্পষ্ট আকারে বোঝা যাবে যদি নান অ্যাক্টিভ থাকে। শার্পে ক্লিক করেন, টেক্সটগুলোর যে পিক্সেলগুলো ছিল একটু ওই যে ব্লার করেছিলাম না, ঘোলা ঘোলা, চারপাশে একটু ঘোলা ঘোলা হয়ে যাবে। ক্রিস্পি মানে হচ্ছে যে কিছুটা আগের যে কিছুটা বেটার অপশনে আসবে। স্ট্রং, প্রত্যেকটা পিক্সেল একটু হাইলাইট করা থাকবে। স্মুথ, হাইলাইট করা পিক্সেলগুলো একটু ঘোলা হয়ে আসবে। এই তো, এখান থেকে আমরা শার্পে সিলেক্ট করে কাজ করব। পরের যে তিনটা ম্যাম, হ্যাঁ আমরা কি টেক্সট গুলো ভিতরে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। পরে যে তিনটা পার্ট দেখতে পাচ্ছেন, সেই তিনটা পার্ট হচ্ছে যে অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা কিভাবে হবে, লেফট থেকে লিখতে চাচ্ছেন নাকি রাইট থেকে লিখতে চাচ্ছেন নাকি মিডল অ্যালাইনমেন্ট হবে। আমরা যখন প্যারাগ্রাফ আকারে লিখব তখন এই অ্যালাইনমেন্টটা দেখব। তারপরে যে পার্টটা, এটা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যে ফন্ট আছে ফন্টের কালার করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন যে কোন কালার আপনি লিখতে চান। ওকে, এতটুকুতে কারো কোনো প্রবলেম কালার পর্যন্ত? কন্ট্রোল টি, এটা দিলে যেন কি আসে, লেখা বড় ছোট করতে পারবো। কন্ট্রোল টি, এটাতে প্রেস করলে যেন ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্ম করতাম, রাইট। এর আগে কন্ট্রোল টি দিলে আপনি ট্রান্সফর্ম করতে পারতেন। কথা শেষ হলে মিউট। কার বাসায় রাজহাঁস সেটাও তো শুনতে পাচ্ছি। এর আগে আমরা কন্ট্রোল টিতে কি জানতাম, যে ট্রান্সফর্ম করতে পারি, বড় ছোট সাইজ বড় ছোট করা, রোটেট করা, স্কিউ করা, পার্সপেক্টিভ, এই জিনিসগুলো পারি। আর আপনি যখন টাইপ টুলে আছেন, টাইপ টুলে থাকা অবস্থায় যদি কন্ট্রোল টিতে প্রেস করেন, টাইপ টুলে থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল টিতে প্রেস করেন তাহলে কি আসবে, ট্রান্সফর্মের অপশনটা চলে আসবে। ভাই পিসি এরকম করতেছে, এই যে বক্সের মতো অপশনটা, এখানে ক্লিক করলে কন্ট্রোল প্যানেল চলে আসবে, অথবা কন্ট্রোল টিতে প্রেস করলেও কন্ট্রোল প্যানেল চলে আসে, অথবা কন্ট্রোল টিতে প্রেস করলে কি আসবে,
কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। কন্ট্রোল প্যানেলে কি কি আছে দেখেন। হ্যাঁ আনিস বলেন। কন্ট্রোল প্যানেলে কি কি আছে, এই যে কিছুক্ষণ আগে দেখলাম ফন্ট আছে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের জি স্টাইল। ম্যাম। না কিছু বলবেন কিনা জিজ্ঞেস করেছিলাম। বুঝি নাই ম্যাম। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? জি ম্যাম, এই যে ফন্ট আছে, সাইজ, কালার। ছিল বলেন। মানে বাংলা লেখলে এটাতে অনেক সময় লেখাগুলো সাপোর্ট করতে চায় না। কি ইউজ করেন, অভ্র নাকি বিজয়? বিজয়টা তো আমি ইউজ করি না ভাই, সেজন্য অভ্র হলে আমি আপনাকে সলভ করে দিতে পারতাম। কারণ বিজয় হলে আপনাকে কি করতে হবে আবার, কি বলে, বিজয়ের থেকে কনভার্ট করে ইউনিকোডে আনতে হবে, মানে আনসি থেকে কনভার্ট করে ইউনিকোডে আনতে হবে। কি আমার পুরো না আচ্ছা কন্ট্রোল প্যানেলে চলে আসি, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারছেন, তারপর এখান থেকে কি চেঞ্জ করতে পারছেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে পিটি চেঞ্জ করতে পারবেন, মানে সাইজটা চেঞ্জ করতে পারবেন, অথবা ওই যে স্ক্রল করে উপরের দিকে ঘোরালে বড় হবে, নিচের দিকে ঘোরালে ছোট হবে, সেম এজ এই উপরেরগুলোর মতোই। উপরের ফাংশনগুলি আপনি এখানে ঘুরে ঘুরে পাচ্ছেন সব কিছু। জাস্ট এক্সট্রা কি আছে, এই যে এই পার্টগুলো আছে। তো এই যে এক্সট্রা পার্টগুলো আসলে কিভাবে কাজ করে চলেন দেখি। পিটির ডান পাশে যে অপশনটা আছে না, যে এ উপর দুইটা এ দেখা যাচ্ছে, উপর নিচে অ্যারো চিহ্ন, আমি বলবো যদি প্রয়োজন না হয় এই পার্টটা ধরবো না, এই পার্টটা কি করব না, লিডিং এর পার্টটা ধরবো না, এটা অটো থাকবে অলওয়েজ যদি প্রয়োজন না হয়। কারণ আপনি যখন এটা চেঞ্জ করে দিবেন, আমরা ছোটবেলায় যখন বাংলা অঙ্ক ইংরেজি হাতে লেখা শিখতাম, তখন প্রত্যেকটা রুলার করা খাতায় আমাদেরকে লেখা শিখাইছে যে প্রত্যেকটা সাইজ কি ছিল, সমান ছিল, একটা ঘর থেকে আরেকটা ঘরের মেজারমেন্ট পারফেক্ট ছিল, যে আপনি এক লাইনে লিখবেন, মধ্যের লাইনটা ফাঁকা দিয়ে পরের লাইনে লিখবেন, এরকমটা ছিল না? তো আপনি যখন লিখে যাচ্ছেন, অটো থাকলে কি হবে, মেজারমেন্টটা সে অটোমেটিক্যালি ঠিক করে নেবে। যখনই আপনি এটাকে ম্যানুয়ালি কনভার্ট করবেন, মেজারমেন্টটা নষ্ট হয়ে যাবে, সো এটা অটো রাখবেন। আর এখানে যেটা আছে জিরোতে দেওয়া থাকবে, যদি আপনি এটা বাড়ান এখান থেকে ম্যাট্রিক্স অপটিক্যাল, কমালে কি হবে, অনেক কাছাকাছি চলে আসবে, আর বাড়ালে কি হবে, অনেক দূরে চলে যাবে। সেম এই যে পাশেরটা জিরোতে আছে, এটা যদি আপনি কমান তাহলে ওরা কি করবে, অনেক কাছাকাছি চলে আসবে। এই যে দেখেন বাংলাদেশ লেখাটা অনেক কাছাকাছি চলে আসছে। আর যদি বাড়ান তাহলে অনেক দূরে চলে যাবে। তো এই সেম কাজটা নিচেরটাও করবে, বাট ডিফারেন্ট কি, ও যখন বাড়াচ্ছে ওর মধ্যের গ্যাপটাকেও সে বাড়িয়ে নিচ্ছে, যখন কমাচ্ছে সে মধ্যের গ্যাপটাকেও কি করছে, কমিয়ে নিচ্ছে। এই যে এটাকে আমরা জিরো করে রাখি। টাইপ উপর নিচে, ম্যাম বলেন। আমরা যে যদি নিচের স্টেজ গুলো যে একটু কমাতে চাই, ওইটা কিভাবে কমাবো? যে নিচের যে স্টেজ গুলো থাকে, যে স্টেপ মানে এন্টার বলি না, দেওয়ার পরে লিখে এরপরে মাঝখানে যে স্টেজটা থাকবে, সেটা হচ্ছে এই যে এটা কি বললাম না, করবো? এটা অটো অটো রাখবো। একটু আগেই তো বললাম যে ছোটবেলায় আমরা যখন খাতায় লেখা শিখেছি, মধ্যে গ্যাপ কি থাকতো, আপনি যখন বাংলা রুলার করা খাতায় লিখতেন, একটা লাইনে লেখার পর কি মধ্যের লাইনটা বাদ দিতেন না, এরপর আবার তৃতীয় লাইনে লিখতেন, একটা করে গ্যাপ বাদ দিয়ে যেতেন।
জি জি ম্যাম। এটা হচ্ছে সেটা অটো। জি জি। আর আপনি যখনই ম্যানুয়ালি করে দিবেন ওই যে মধ্যের গ্যাপটা আপনি না বাড়িয়ে কমিয়ে না। দিচ্ছেন। বলেন আনিস, আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আপনি তো এরকমই বলতে চাচ্ছেন। জি জি ম্যাম, জি বুঝছি ম্যাম। না ম্যাম, আপনি তো জি 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 ম্যাম, জি মানে এটাই। এই যে বাংলাদেশ পরের বাংলাদেশ এই দুইজনের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে কি কমাতে বাড়াতে চাচ্ছেন এরকমটাই? জি 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 ম্যাম, এরকমই। এটার কথা তো আমি ফার্স্টেই বললাম, এই যে এখানে অটো দেওয়া আছে 2 নম্বরে, যেটা যে অটোমেটিক রাখবেন তাহলে গ্যাপটা নির্দিষ্ট থাকবে। যখনই আপনি এখানে বাড়াবেন কমাবেন, এই যে দেখেন গ্যাপ কমে গেছে, কমে যে এই যে কাছাকাছি নিয়ে আসছেন। আর যত কমাবেন জি ম্যাম, জি জি বুঝছি। বাড়ান, গ্যাপ বাড়াবে। জি। ঠিক আছে ম্যাম। পরের যেটা আছে টাইপ টি, উপরে নিচে 100% হচ্ছে পারফেক্ট। আপনি যদি এটাকে বাড়ান তাহলে তারা কি করবে, লম্বা হবে। আর যদি এটাকে কমান, আমি জাস্ট ক্লিক করে মাউসের স্ক্রলটাকে ঘোরাচ্ছি আর কিছুই করছি না। যদি কমান তাহলে এটা কি হয়ে আসবে, চ্যাপ্টা হয়ে আসবে, মানে ছোট হয়ে আসবে। যত কমাবেন তত চ্যাপ্টা হয়ে আসবে। ওকে, এটা আমরা 100% রাখবো। প্রয়োজন অনুযায়ী আমরা বাড়াতে কমাতে পারবো। তারপরে টি পাশাপাশি, এটা হচ্ছে পাশাপাশি সে কি করবে, লম্বা করবে অথবা ছোট করবে। এখন কোশ্চেন হতে পারে যে ম্যাম এই পাশাপাশি বাড়ানো কমানোর মধ্যে একটু আগে যে একটা দেখালেন, এই যে এটাও তো বাড়াচ্ছিল কমাচ্ছিল, এর মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন এই উপরেরটা মানে ভি এ পাশাপাশি দেখতে পাচ্ছেন, ও হচ্ছে মধ্যের যে গ্যাপটা আছে, যে মধ্যের এই গ্যাপটা, মধ্যের গ্যাপটাকে সহকারে সে বাড়াচ্ছে বা কমাচ্ছে। বাট টি কি করছে, টি হচ্ছে মধ্যের গ্যাপটাকে ঠিক রেখে, মধ্যের গ্যাপটাকে ঠিক রেখে তারপরে হচ্ছে পাশাপাশি বাড়াচ্ছে অথবা কমাচ্ছে। দেখেন যখন এটা দিয়ে আমি বাড়াচ্ছি ওদের মধ্যের গ্যাপ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বাট যখন আপনি টিটা দিয়ে বাড়াবেন কমাবেন, মধ্যের গ্যাপ বাড়বে না, মধ্যের গ্যাপ যতটুকু আছে ঠিক ততটুকু রেখেই টেক্সটটাকে সে বড় ছোট করবে। ওকে, সো আমরা 100% এটা রাখবো। এ 0 পিটি দেওয়া আছে, এটা যদি আপনি বড় ছোট করেন একটু উপরে যাবে একটু নিচে আসবে, আমরা এটাকে 0 পিটি রেখে কাজ করি। কালার এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো, সেম প্রসেসে কি কালার দিতে চান চেঞ্জ করেন। এর পরের অপশনটা ইম্পর্টেন্ট। ফার্স্টের যে পার্টটা আছে এটা হচ্ছে বোল্ড করবে। ও কি করবে, বোল্ড করবে। আপনার টেক্সট যদি নর্মাল টেক্সটও থাকে, এটা অ্যাক্টিভ করার সাথে সাথে অবশ্যই সিলেকশন করে নিতে হবে যে কাকে আপনি বোল্ড করতে চান। এমন হতে পারে না একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে বাংলাদেশ লেখাটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, তাহলে ওই বাংলাদেশ লেখাটাকে বা এই লেখাটাকে বোল্ড করতে যাচ্ছেন, সিলেকশন করেন, এখানে এসে অ্যাক্টিভ করে দেন, এটা বোল্ড হয়ে যাবে, বাকি লেখাগুলো থেকে এটা বোল্ড থাকবে। ওকে, বোল্ড হয়ে যাবে। অথবা ইতালিক করতে চাচ্ছেন, জাস্ট এটা সিলেক্ট করেন, ইতালিক হয়ে যাবে। এই দেখেন একটু বাঁকা হয়ে আছে। পরের যে পার্টটা সেটা হচ্ছে আপনি যদি ছোট হাতের অক্ষরেও লিখেন, যদি আপনি স্মল লেটারেও লিখেন, নো প্রবলেম, সে অটোমেটিক্যালি সবাইকে কি করে নেবে, ক্যাপিটাল লেটারে কনভার্ট করে নেবে। ক্যাপিটাল লেটারে কি করেছে, কনভার্ট করে নিয়েছে। পরেরটাও সেম, একদম হুবহু ওর মতো কাজ করবে। এইটা আর এই পরেরটা একদম সেম কাজ করবে। স্মল লেটারে থাকলে ক্যাপিটাল করে নেবে, বাট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ও সবাইকে ক্যাপিটাল ঠিকই করবে, বাট ফার্স্টের যে ওয়ার্ডটা আছে ওইটাকে সাইজে বড় রাখবে আর বাকিগুলো একটু সাইজে ছোট থাকবে।
দেখেন বিটা একটু বড়, পরের লেখাগুলো ছোট। দুইজনই ক্যাপিটাল করেছে, বাট পরেরটা কি করলো, বিটাকে একটু সাইজে বড় রাখলো, বাকিগুলো ছোট করে দিল। আচ্ছা, এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের একটু অন্য জায়গায় ফিরে আসতে হবে। ছোটবেলার কথা মনে আছে, এই সূত্রগুলোর কথা? কার কার মনে আছে এই সূত্রগুলোর কথা? জি ম্যাম। তো তখন আমরা পড়েছিলাম a প্লাস বি, তার উপরে 2টা কি ছিল, পাওয়ার অবস্থায় ছিল, স্কোয়ার অবস্থায়, পাওয়ার অবস্থায় ছিল। কিন্তু এখন আমি লিখলাম কি, এটা গুণ অবস্থায় আছে না, যে a প্লাস বি ইন্টু 2, হোল স্কয়ার। হ্যাঁ, এটা কিন্তু উপরে পাওয়ার হওয়ার কথা, মানে একটু উপরের দিকে থাকবে। তাহলে আপনি এটা কিভাবে করবেন ফটোশপ ইলাস্ট্রেটরে? জাস্ট যাকে আপনি পাওয়ার করতে চান তাকে সিলেক্ট করেন, এই যে এখান থেকে এসে এখানে ক্লিক করেন, পাওয়ার হয়ে যাবে। সিলেক্ট করেন, টি পাওয়ার ক্লিক করেন, সিলেক্ট করেন, টি পাওয়ারে ক্লিক করেন। আমার কন্ট্রোল প্যানেলটা আমি পাইতেছি না। পাচ্ছেন না? কন্ট্রোল প্যানেলটা হচ্ছে এই যে টাইপ টুলটা অবশ্যই সিলেক্ট করতে হবে। টাইপ টুলটা সিলেক্ট করা অবস্থায় এই যে একটা বক্সের মতো অপশন দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে ক্লিক করেন, ওকে, চলে আসবে। অথবা টাইপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি টেক্সটটাকে কি করবেন, সিলেকশন করবেন, সিলেকশন করে কন্ট্রোল টি দিলেও চলে আসবে। তো পাওয়ার তো বুঝতে পেরেছি। এরপরে লগের অঙ্ক কে কে মনে আছে, কার কার মনে আছে? লগে কি ছিল? লগে কিন্তু এবার পাওয়ার না, ভিত্তিক, মানে এ ভিত্তিক লগ এ, বি ভিত্তিক লগ বি ইকুয়াল টু লগ এ বি, এরকম পড়েছিলাম না? এটা কোথায় ছিল? লগের নিচে। জাস্ট এই যে দেখেন নিচের পার্টটাতে সিলেক্ট করেন লগ এ, তারপরে নিচেরটায় ক্লিক করেন লগ বি, এ বি কে সিলেক্ট করেন লগ এ। ওকে, পরেরটা কি, আন্ডারলাইন দিবে, টেক্সটের নিচে আন্ডারলাইন করবে। আর এর পরেরটা হচ্ছে আপনার যে স্ট্রাইক করা, মানে বয়কট করা, বয়কট করে দিবে। একটা হচ্ছে আন্ডারলাইন করবে আর একটা বয়কট করবে। তো অনেক কিছুই শিখলাম। বাংলাদেশটাকে সিলেক্ট করে আরেকটা অপশন বাকি আছে, এই যে এই অপশনটা ফাংশনাল, এই অপশন সব টেক্সটেই বা সব ফন্টে এই ফাংশনাল অপশনগুলো অ্যাক্টিভ থাকবে না। কিছু কিছু ফন্টের মধ্যে ফাংশনাল অপশনগুলো অ্যাক্টিভ থাকে। যেমন আমি যদি এটাকে চেঞ্জ করে মন্টসেরাট দেই, তখন আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে কি ব্যাপার, এই যে দেখেন এখন এই অবস্থায় আছে। আপনি জাস্ট এই F1টা উঠে দিলেন, যে ফাংশনাল অবস্থায় ওরা অ্যাক্টিভ হয়ে গেছে। এটাও হাইড করা আছে। এসটিতে যদি ক্লিক করেন একটু হালকা চেঞ্জ হবে, উঠে দেন, এটা হাইড করা আছে। এতে ক্লিক করেন, একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা চেঞ্জ, বাংলাদেশ লেখাটা চেঞ্জ, দেখেন আগে ছিল এরকম, একটু চেঞ্জ। আর বাকি যেটা আছে ফার্স্ট সেকেন্ড, এটা তো অফ। ফাংশনাল কিগুলো আসলে দরকার পড়ে না, কোনো প্রয়োজন নেই। যা যা দেখলাম
কন্ট্রোল প্যানেল সহকারে। এখানে কারো কোনো কোশ্চেন? এখানে কারো কোনো কোশ্চেন নেই। ওকে, একটা জিনিস শিখে আসি আমরা। আমরা মধ্যে দিয়ে একটা জিনিস বাদ দিয়েছিলাম, সেটাকে এখন দেখব। বাংলাদেশ লেখাটা আমি সিলেক্ট করে নিলাম। কপি করার জন্য যেভাবে সিলেক্ট করি, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করার পর সব দেখেছি, কিন্তু এই যে টি এর নিচে একটা অ্যারো চিহ্ন টেক্সট র‍্যাপ, এটা কিন্তু বাদ দিয়েছিলাম। এটাকে জাস্ট ওপেন করেন, এরকম একটা পপ আপ প্যানেল আসবে। স্টাইলটা এখন নান অবস্থায় আছে, আপনি এখান থেকে যে কোনো স্টাইল চুজ করতে পারেন। আরকে ক্লিক করেন, অটোমেটিক্যালি সে আরকি ব্যান্ড হয়ে গিয়েছে। তো আপনি একটা লোগো ক্রিয়েট করবেন যেটা ব্যান্ড করতে হবে, টেক্সটটাকে ব্যান্ড করতে হবে। আপনি এখান থেকে যে কোনো স্টাইল চুজ করে সেই অনুযায়ী ব্যান্ড করতে পারেন। যে কোনো স্টাইল চুজ করে আপনি কাজ করতে পারেন। তো হরিজন্টালি ব্যান্ড করতে চান নাকি ভার্টিক্যালি ব্যান্ড করতে চান, সিলেক্ট করে নেবেন। ব্যান্ড হচ্ছে 50% পারফেক্ট। এটাকে আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। কমালে নিচের দিকে আসবে, বাড়ালে উপরের দিকে যাবে। এরপরে হরিজন্টালি ডিস্টরশন ম্যাডাম, জি, এটাকে বৃত্তের মতো করব কিভাবে? একদম ঘুরে রাউন্ড হবে, মানে যে এখান থেকে যে ওই যে যেমন সিল সিল বানানো হয়, রাউন্ড যে সিলগুলা, ওই গোল হয় অনেক। এখানে গোলের অপশন তো দেখলাম না আর কি। না, ওইটা নাই। ওটা আপনাকে যেভাবে করতে হবে, যেমন এখানে একটা টেক্সট থাকবে, আবার আরেকটা টেক্সট নিয়ে এসে সেটাকে আবার নিচের দিকে রাউন্ড করবে। আর যদি এই টেক্সটটাকে সেক্ষেত্রে ওটা করা যায় ম্যাম ইলাস্ট্রেটর দিয়ে। হ্যাঁ, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, সেটা ইলাস্ট্রেটরে গেলে আমরা দেখব, এখন তো আর পাচ্ছি না। আর আরেকটা আছে যে বাংলাদেশটাকে যদি একদম ম্যাডাম এই স্কুলগুলো বলেন। নুরুল আলম ভাই একটা কোশ্চেন করছে, এই স্টাইলগুলো কি ডাউনলোড করা যায়? না, এই স্টাইলগুলো ডাউনলোড করা যাচ্ছে না। স্টাইলগুলো ডাউনলোড করা যাচ্ছে না। তো আপনি একটা লোগো বানাতে চাচ্ছেন, এরকম ট্র্যাপ করতে হবে যে আপনি কোন দিকে ডিস্টরশন করতে চান, ডান দিকে নাকি বামে। ডিস্টরশন ক্যালিগ্রাফি টাইপের, আবার ভার্টিক্যালিও আপনি ডিস্টরশন করতে পারবেন। কিভাবে ডিস্টরশন করবেন, অন্য কোনো ব্যান্ড নিয়ে আসেন। রাউন্ড আসলে ওভাবে পাচ্ছেন না, একদম টোটালি রাউন্ড হবে না। কারণ ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমরা যে টেক্সট, এই টেক্সটের মধ্যে শ্যাডো দিব কিভাবে? এই টেক্সটের মধ্যে শ্যাডো দিতে চাচ্ছেন পিছনে? হ্যাঁ, জি ম্যাম, ওই যে ব্লেন্ডিং একটা অপশন দেখাচ্ছেন না, ওই যে আমরা যখন ডাবল ক্লিক করি তখন ব্লেন্ডিং একটা অপশন আছে, ওই জায়গা থেকে কিভাবে কি করবো, এটা শ্যাডো দিব কিভাবে? যেদিন ব্লেন্ডিং দেখবো সেদিন শিখিয়ে দেব, ওয়েট করেন। আমরা এখন টাইপ টুলে আছি, আমরা ব্লেন্ডিং এ যাইনি। আর যদি আপনার শেখার খুব ইমার্জেন্সি হয়ে থাকে, ইউটিউবে অনেক ভিডিও আছে যে ব্লেন্ডিং অপশন কিভাবে কাজ করে বা শ্যাডো কিভাবে দেয় ফটোশপে, একটু জাস্ট দেখে নিলেই হবে। তো এখান থেকে তো আমরা কি করতে পারছি, টেক্সট র‍্যাপ করতে পারছি। মোটামুটি এখানে যা যা ছিল সব কমপ্লিট। এবার ধরেন আপনার কাছে এমন একটা টেক্সট আছে, মোটামুটি একটা বড় প্যারাগ্রাফ, 10-12 লাইনের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আপনি যখন প্যারাগ্রাফটা লিখে যাচ্ছেন, আচ্ছা আপনাদের আরেকটা অপশন শিখিয়ে দেই, সেটা হচ্ছে গুগলে গিয়ে লরেম ইপসাম এটা লিখে সার্চ দিবেন। এই যে লেখাটা লিখে সার্চ দেন, লরেম ইপসাম, এটা লিখে সার্চ দেন। ফার্স্টে যে অপশনটা আসবে ওপেন করেন। এই টেক্সটগুলো হচ্ছে কপিরাইট ফ্রি, আপনি আপনার ডিজাইনে এই টেক্সট ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট হবে না। সারা বিশ্বের ডিজাইনাররা বা সবাই এখান থেকে টেক্সট
নিয়ে এসে ব্যবহার করে আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন, কেউ না করবে না। বুঝতে পেরেছি? যেমন একটা ফ্লেয়ার ডিজাইনে এই যে দেখেন ও কিন্তু এই যে লরেম ইপসামের টেক্সট ইউজ করেছে, যে কোনো ডিজাইনই কি করে লরেম ইপসাম থেকে আমরা টেক্সট কপি করে নিয়ে এসে ডিজাইনগুলো আগে ডেমো ক্রিয়েট করি, পরে হচ্ছে এই যে দেখেন এই যে লরেম ইপসাম লরেম ইপসাম লরেম ইপসাম, এখান থেকে যদি আপনি টেক্সট কপি করেন কেউ না করবে না। তো এখন আপনি যে ডিজাইনটা করছেন ডিজাইনটার মধ্যে কি আছে, অনেক বড় একটা প্যারাগ্রাফ আছে, যে এই প্যারাগ্রাফটা যখন আপনি লিখবেন এটা চলে যেতেই থাকবে যেতেই থাকবে। সাপোজ আমি এখান থেকে লরেম ইপসামের একটা টেক্সট কপি করে নিয়ে আসি, এখান থেকে যে দেয়ার আর মেনি ভ্যারিয়েশন অফ পেজেস, এখান থেকে কপি করলাম, কতটুকু ইন্টারনেট পর্যন্ত কপি করলাম। কি আছে, দেয়ার আর মেনি ভ্যারিয়েশনস অফ পেজেস অফ লরেম ইপসাম অ্যাভেলেবল, আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল ভিতে যখন দিলাম, দেওয়ার পরে দেখেন আমার টেক্সটগুলো কিন্তু কি হয়েছে, একদম একটার পর একটা লেখা হয়ে অনেক দূরে চলে গিয়েছে। আমি না পারবো একে নিয়ে আসতে, কিছুই করতে পারছি না। আমি এখান থেকে ফন্ট ছোট করে দিলাম, ধরে নিলাম যে ফন্ট ছোট করে দেওয়ার পর হয়তো বা সে কী করবে, কাজ করবে। এই টিটার উপরে ডাবল ক্লিক করি, সিলেকশন হয়ে যাবে, ফন্টটাকে ছোট করে দিই, তারপরে তো হচ্ছে না। এখান থেকে আমি ইন্টারে প্রেস করে করে কাজ করলাম, ইন্টার দিয়ে দিয়ে কাজ করছি। বাট যখন আমি এই কাজটা করলাম আমার তো অ্যালাইনমেন্ট ঠিক হলো না বা জাস্টিফাই হলো না। এখন কি করতে পারি আমরা, এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি যেটা করবেন, টাইপ টুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন একটা ফ্লেয়ার ডিজাইন আমি আপনাদেরকে দেখাই। যেমন এই ডিজাইনটার মধ্যেই দেখেন সে এতটুকু জায়গায় টেক্সট লিখেছে, এতটুকু জায়গায় টেক্সট লিখেছে। এই জিনিসটা সে কিভাবে ভাগ করলো, পার্ট বাই পার্ট কিভাবে করেছে, আপনার ডিজাইনের মধ্যে হতে পারে না? এই যে এটা দেখেন, এই যে হেডলাইনের পরে এতটুকু জায়গায় হেডলাইন, আবার এটাকে দুইটা কলামে ভাগ করা, ছোট ছোট পার্টে ভাগ করা। আমরা এটা কিভাবে করব, আপনি জাস্ট টাইপ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কতটুকু পার্টের মধ্যে লিখতে চান সেই জন্য মাউসে ক্লিক করে চেপে ধরবেন, ড্র্যাগ করেন যে আমি এতটুকু পার্টের মধ্যে লিখতে চাই, ছেড়ে দেন। অ্যাডভান্স সফটওয়্যার যারা ইউজ করছেন তাদের জন্য সুবিধা যে লরেমের কিছু টেক্সট কি করা থাকে, অটোমেটিক্যালি সেট করা আছে। আর আপনার যদি টেক্সট আগে থাকে সেটাকে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেন। এখান থেকে একটু পিটিগুলো ছোট করে দেব, টির উপরে ডাবল ক্লিক করেন, একটু ছোট করে দেন, টেক্সটগুলো চলে আসবে। অথবা আপনি এই জায়গাটায় লিখতে চাচ্ছেন যে এতটুকু টেক্সট হবে, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, ডাবল ক্লিক করেন, ছোট করে দেন একটু। আর এই টাইপ টুল, পেন টুল, তারপরে শেপ টুল, এগুলো হচ্ছে অ্যাডভান্স টুল, কষ্ট করে লেয়ার নিতে হয় না, অটোমেটিক্যালি সে লেয়ার নিয়ে নেয়। তো আপনি তো এই কাজটা করলেন, করার পরেও দেখেন অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, কি করতে পারি আমরা? সো আপনি এটাতে ডাবল ক্লিক করেন, করার পরে এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট দেখেন এখানে তিনটা আছে, একটা হচ্ছে লেফট, মিডল আর হচ্ছে রাইট। বাট আমি চাচ্ছি জাস্টিফাই করার জন্য ওই যে কন্ট্রোল প্যানেল ছিল, কন্ট্রোল প্যানেলে চলে যান, ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফে ক্লিক করেন, এই যে জাস্টিফাই, যে আপনি লেফট জাস্টিফাই চাচ্ছেন নাকি মিডল জাস্টিফাই নাকি রাইট জাস্টিফাই, নাকি টেক্সটগুলো সব সমান হবে, সিলেক্ট করে দেন, প্রত্যেকটা লেখা সমান হবে, একটা লেখা আরেকটা লেখার কি হবে, ইকুয়াল। ক্লিয়ার বিষয়টা?
ম্যাম এখানে নিচের লাইনগুলো হালকা হয়েছে কেন? ওই যে আমি ফন্ট ছোট করে দিয়েছি, এটা মাত্র 8 পিটি, এটা হচ্ছে 8 পিটি, আর এটা ছিল 15 পিটি, যে কারণে হালকা লাগছে। হালকা না, গাঢ়ই। আপনি যখন জুম করবেন তখন বুঝতে পারবেন। জাস্ট সাইজটা ছোট হয়ে যাওয়াতে মনে হচ্ছে হালকা হয়েছে, বোঝা যাচ্ছে না, বাট আসলে সবই আছে। টাইপ টুলটাতে আর কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? হরিজন্টালি টাইপ টুল বুঝতে পারলাম, এবার ভার্টিক্যালি টাইপ টুল কি? হরিজন্টালি ছিল পাশাপাশি লিখছে, আর ভার্টিক্যালি কি করছে, একটার পরে একটা লিখবে। জাস্ট ক্লিক করেন, এরপরে আপনি লিখেন ইন্টারে প্রেস করলে পরের পেজে চলে, মানে পরের অপশনে চলে যাবে। এভাবে যদি আপনি লিখে যান সবগুলো কি হবে, আরবি ক্যালিগ্রাফির মতো হবে, মানে ডান পাশ থেকে শুরু করবে বামের দিকে যেতে থাকবে, ডান পাশ থেকে শুরু করবে সে কি বামে যেতে থাকবে। এটা হচ্ছে উপর থেকে অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, নিচের থেকে অ্যালাইনমেন্ট। আর যদি আপনি জাস্টিফাই করতে চান তাহলে কি করবেন, ওই যে প্যারাগ্রাফ অপশনটা নিয়ে এসে তারপরে কাজ করবেন। এখান থেকে প্যারাগ্রাফ নিয়ে এসে আমরা জাস্টিফাই করতে পারবো। সেম একদম টাইপ টুলের মতো, এই হরিজন্টালের মতো। ভার্টিক্যাল টাইপ টুল আপনি একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিবেন, দেখিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি ডেমো কিছু লেখা আছে, আর আপনার যদি নিজের কোনো টেক্সট থাকে সেটা পেস্ট করে দিলেন। এগুলোকে আপনি যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেমন তারপরে হচ্ছে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, সব কাজ এখান থেকে করতে পারবেন। এই টিটার উপরে ডাবল ক্লিক করে নেব। কে কে যেন কোশ্চেন করে, ম্যাডাম এই স্টাইলগুলো ডাউনলোড করা যায় না? না যায় না ম্যাডাম। টাইপ টুলসের 4টা টুলস কি ইম্পর্টেন্ট না? 4টা টুলস ইম্পর্টেন্ট না, প্রথমটা ইম্পর্টেন্ট, পরের 3টা কোনো দরকার পড়ে না, ইউজলেস। তারপরে দেখে রাখি যদি কাজে লাগে। 3 নম্বরে কি, ভার্টিক্যালি টাইপ টুল বাট মাস্কিং করবে। যখনই আপনি এটাকে সিলেক্ট করে এসে ক্লিক করবেন সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি লিখেন লেখার পরে টিকমার্ক উঠিয়ে দিলে এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে গেল, একটা লেয়ার নিলেন আপনি, লেয়ার নিয়ে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করছেন। এত কষ্ট করার কি দরকার? এখানে তো আমার হরিজন্টালি ভার্টিক্যাল টাইপ টুল ছিল, অটোমেটিক্যালি আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। সো এত কষ্ট করার কোনো দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। সেম এজ হরিজন্টাল টাইপ মাস্ক টুল, সিলেক্ট করেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। আপনি আপনার টেক্সটটা লিখলেন, লেখা কমপ্লিট, টিকমার্ক ক্লিক করার সাথে সাথে সিলেকশন আসবে। সিলেকশন হওয়ার পর আপনি আপনার পছন্দের কালারটা অ্যাপ্লাই করে দিলেন। তবে মাস্কিংয়ের ক্ষেত্রে আবার সেটা কাজে লাগবে যদি আপনারা করেন এই টাইপ মাস্ক টুলটা, কারণ আপনি যখন হরিজন্টালি কোনো কিছু লিখছেন, লেখার পরে এইটাকে যদি আপনি সিলেকশন করতে চান, কন্ট্রোল ধরে টি এর উপরে ক্লিক করতে হবে, তাহলে সিলেকশন হবে। সেম কাজটাই আপনি মাস্কিং টুল দিয়ে করলেন, জাস্ট ড্র্যাগ করেন, অটোমেটিক্যালি মাস্কিং চলে আসবে। এন্টার প্রেস করেন, এই যে মাস্কিং হয়ে যাবে।
কারো কোনো কোশ্চেন? ম্যাম, জি ম্যাম, আমার একটা কোশ্চেন আছে, আমার স্ক্রিনটা কি শেয়ার করবো হ্যাঁ অবশ্যই, দেখানোর জন্য? অবশ্যই। ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ম্যাম, এই যে এই লেখাটাকে আমি অ্যাঙ্গেল করবো, হ্যাঁ এখানে বসাবো, এটা কিভাবে করবো? লেখাটাকে সিলেক্ট করেন, এটাকে টাইপ টুল সিলেক্ট করেন, ওই যে ইস্যুর উপরে জি। চলে যান। ঠিক আছে। জি ব্যান্ড জি, করেন, তারপর কি করবো? ব্যান্ড। হ্যাঁ, কিভাবে ব্যান্ড করবো এটা জানি না। একটু আগে না দেখালাম টেক্সট র‍্যাপ, ওই যে কালারের পাশে হ্যাঁ টেক্সট। হ্যাঁ, জি জি, এটা ওখান থেকে, হ্যাঁ এটা এভাবে কোন ব্যান্ডটা এটা? হ্যাঁ, রাইটটা ক্লিক করেন। এখন দেখেন এটার সাথে কি হচ্ছে, ম্যাচ করছে? ম্যাচ ম্যাম কন্ট্রোল টি দেওয়া হয় না? কন্ট্রোল এটা টি আপনি মানে এটা তো পাকা হয়ে গেল, কিন্তু আমি যদি সোজাভাবে এটাতে বসবে এরকম। কমান বাড়ান, কমান। ও ও, এইটা দিয়ে, হ্যাঁ হালকা একটু কমান। একটু নিচে যায়। এটা এখান থেকে না করে আমি বলেছি ওই যে ঘরটাতে ক্লিক করে আপনি মাউসের স্ক্রল কমান বাড়ান, এক স্টেপ করে হবে। 28 এর ঘরে ক্লিক করেন। আচ্ছা, 28 করে। এখন স্ক্রল নিচের দিকে নামান। হ্যাঁ নিচের দিকে নামালে বা উপরের দিকে ঘোরালে ব্যান্ড কমে আসবে। কমান আরো উপরের দিকে। তারপর এটাকে আবার পুরো সবুজ রংটাকে আমি মুছে দিব, এই পুরোটা এটা বল। ওকেতে প্রেস করেন। ওকেতে, ওকে জি। কালার চেঞ্জ করতে চাচ্ছেন? না, কালার চেঞ্জ করব, বাট এভাবে করা যাবে, হ্যাঁ এইটা এভাবে করা যাবে। জি। আবার আরেকটা আছে, আপনি চাইলে ফন্টটাকে লেয়ারে কনভার্ট করে নিতে পারেন। লেয়ারে কনভার্ট করেও কাজ করা যায়। ও, একটা নতুন লেয়ারে, হ্যাঁ হ্যাঁ। মতে ডিএসকে জনি কি বললেন? জনি কি নতুন লেয়ার লিখতে হবে এটা? না আপনাকে আমি দেখাই নেই এখনো। আচ্ছা, তাহলে আমি জি ম্যাম, কিছু বলেছিলেন? বললাম ম্যাম এটা কি কন্ট্রোল টি দিয়ে ঘোরানো যায় না? না, কন্ট্রোল ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম করা যায়। এই তো বুদ্ধি বের করে এটাকে কন্ট্রোল টি, এটা তো ফার্স্টেই বললাম। আপনি জাস্ট ওইটা তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু জাস্ট ওই যে র‍্যাপ করে দিলেন। বাট র‍্যাপটা করে দিলে তো প্রবলেম হবে, টেক্সটটা তো ঠিকমতো বসবে না। তখন আমরা এটাকে কি করতে পারি, রাইট বাটনে ক্লিক করে এই যে ডিস্টর্ট, তারপরে পার্সপেক্টিভ যে থাকবে এটা করব। বাট এটা এখন অ্যাক্টিভ হচ্ছে না। আমরা আরেকটা কাজ করতে পারি, এই টেক্সটটাকে এই যে টাইপে চলে যাব, সেখান থেকে কনভার্ট টু শেপ, রেস্টিরাইজ টাইপ লেয়ার। আপনি যে কোনো শেপে কনভার্ট করতে চান নাকি লেয়ারে কনভার্ট করতে চান, আপনি লেয়ারে কনভার্ট করে নেওয়ার পরে কন্ট্রোল টি দেন। এখন আপনি হচ্ছে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্টে কাজ করতে পারবেন। তখন জাস্ট এই যে মুভ করান, এরপরে হচ্ছে অথবা ডিস্টর্ট করি আমরা, যে একটু নিচের দিকে স্কিউ করি, স্কিউটা মনে হয় ঠিক হবে। এই যে স্কিউ করে দিয়ে ওমর ফারুকের কাজটা কিন্তু এইভাবেও কমপ্লিট হয়ে যায়। গতকালকেও বলেছি যে একটা জিনিসকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে পারবেন। আপনার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেসার টুল দিয়ে ভালো লাগছে, অনেকের কাছে ম্যাজিক ওয়ান টুল ভালো লাগবে, কারো কাছে কুইক সিলেকশন, কারো কাছে ইরেজার টুল। এক একজনের চয়েস এক এক রকম। খুঁজে বের করতে হবে কোনটা দিয়ে আপনি সহজে কাজটা কমপ্লিট করতে পারবেন।
ওকে, টাইপ টুল। তো এখানে কারো কোনো কোশ্চেন নেই? কেউ একজনও তো কোশ্চেন করলেন না যে ম্যাম ফন্ট কোথায় পাবো? কয়েকটা ফন্ট দেওয়া আছে, বা কি কি ফন্ট আসলে আমরা ইউজ করব। এখানে অনেক অনেক ফন্ট থাকতে পারে, আপনি অনেক অনেক ফন্ট ডাউনলোড করতে পারেন, বাট ডিজাইন করতে গেলে ম্যাম ফোন করে অ্যাড করবো কিভাবে এটা? অনেক অনেক ফন্ট আপনি ডাউনলোড করলেন, অ্যাড করলেন, বাট হাতে গোনা 10 থেকে 12টা ফন্ট আপনার মুখস্থ থাকবে, কারণ ডিজাইন করতে গেলে ওই ফন্টগুলোই বেশি ইউজ করা হয়। ফন্ট আপনি ফ্রিতে কোথায় ডাউনলোড করতে পারবেন? জাস্ট এই যে এখানে এসে আপনি লিখে সার্চ দেন যে ফ্রি ফন্ট ডাউনলোড, এইটা শুধু গুগলে লিখে সার্চ দেন, বেস্ট ফন্টস ফ্রি ডাউনলোড, যে কোনো কিছু লিখে সার্চ দেন। ফার্স্টের যেই ফন্টের অপশনটা আসবে সেটা হচ্ছে দা ফন্ট, এরপরে আছে ফন্ট স্কোয়ারাল, ফন্ট স্পেস, তারপরে ফন্ট প্ল্যানেট, আরবান ফন্টস, অনেক অনেক ফন্ট আছে, লিংক আছে, সাইট আছে। আপনি যে কোনো সাইটে গিয়ে চলে যাবেন, আপনার পছন্দের যে ফন্টের নাম যদি জানা থাকে এখানে লিখে সার্চ দিবেন, ফন্ট চলে আসবে। আর ডিফল্ট কিছু দেওয়া আছে, যে পছন্দ হলো আপনি দেখে সার্চ করলেন যে কোন ফন্টটা পছন্দ হলো, সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি জিপ আকারে ডাউনলোড হবে। সাপোজ আমি এই ফন্টটা ডাউনলোড করলাম, অ্যাস্ট্রো আর্মাডা, ডাউনলোড কমপ্লিট। চলে যাব আমি ডাউনলোডে, এই যে অ্যাস্ট্রো আর্মাডা, এটাকে আমি জিপটা ভেঙে নেব, জিপটা ভাঙার পরে দেখেন কতগুলো আসছে, অ্যাস্ট্রো আর্মাডার অনেকগুলো ফন্ট আসছে। আমি সবাইকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেব সবাইকে। এই যে এবিসি এবিসি যে লেখা, এবিসি এবিসি, সবাইকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আপনি কি করবেন, ইনস্টল করবেন। বাট আমি বলবো এইটা না করে ইনস্টল ফর অল ইউজার আপনি এটা করবেন। লাভ কি হবে? যদি শুধু ইনস্টল করেন তাহলে ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল হবে, আর ইনস্টল ফর অল ইউজার করলে আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড যে কোনো জায়গায় আপনি এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। আমি এটা করি, ইনস্টল ফর অল ইউজার, ইনস্টল হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করি, কমপ্লিট। চলে যাই আমার ফটোশপে, কি যেন একটা লিখেছিলাম, বাংলাদেশ। এখান থেকে আমি মাত্র ডাউনলোড করলাম কি যেন, এই যে অ্যাস্ট্রো আর্মাডা, সিলেকশন করে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিই, ফন্টটাকে একটু বড় করি। ম্যাম নুর আলম ভাই কোশ্চেন করছে কোন কোন ফন্ট দিয়ে বেশি কাজ করা হয়। আচ্ছা, এটার জন্য ভালো একটা সাইট আছে, নাম হচ্ছে গ্রাফিক রিভার। এই সাইটটাতে যাবেন, গ্রাফিক রিভার মানে এই যে গ্রাফিক রিভার একসাথে লিখে সার্চ দেন, ফার্স্টে যেটা আসবে সিলেক্ট করেন। যেহেতু আমরা গ্রাফিক্সের কাজ করি, গ্রাফিক্সে গিয়ে আপনি প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্ট, সেখান থেকে বিজনেস কার্ড, ফ্লেয়ার, ম্যাগাজিন, বিজনেস কার্ডে চলে যাই। কোন ফন্টগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় এখানে আসলে আপনি ভালো জানতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন। যেমন আমি এটাকে ওপেন করি, একদম নিচে চলে আসেন, এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে, সে ল্যাটো ফন্ট, এই যে দেখেন ল্যাটো, এবং লিঙ্কও দিয়ে দিছে যে ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন। আর হচ্ছে মন্টসেরাট, দুইটা ফন্ট ইউজ করেছে, একটা কি মন্টসেরাট, ল্যাটো। সো আমরা কয়েকটা ফন্ট মাথায় রাখবো, কি কি, মন্টসেরাট, ল্যাটো, ওপেন সেন্স, বেভাস, ন্যানো, রোবোটো, এরিয়াল, তারপরে হচ্ছে রেলওয়ে,
ফনার্টো, আর কি মাথায় আসছে না। এই ধরেন 10-12টা ফন্ট আপনি আপনার পছন্দ মতো যেই ফন্টগুলো খুব বেশি ইউজ করা হয় সেগুলো একদম মুখস্থ করে রাখবেন, কারণ ডিজাইন করতে গেলে এই রিলেটেড ফন্ট খুব কম ইউজ করবে। আপনার কাছে অনেক অনেক ফন্ট থাকতে পারে, বাট ক্লায়েন্ট কিন্তু ওই যে রেগুলার ফন্টই বেশি পছন্দ করে, রেগুলার ফন্টগুলোই তারা কি করে বেশি পছন্দ করে। অনেক অনেক ফন্ট আপনার কাছে আছে, নো প্রবলেম। ঠিক আছে, আর কোনো কোশ্চেন করেছে সে? ইম্পর্টেন্ট টুলস গুলো বললাম মানে যে টুলস গুলোর নাম বললেন আর কি ম্যাম, সেগুলো মনে বুঝেছেন যেগুলো কি ফটোশপে আছে নাকি আমাদের ডাউনলোড করে নিতে হবে? না, টুলস তো আপনি ডাউনলোড করতে পারবেন। ফন্ট 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 ফন্টের কথা ফন্ট, বলছি। হ্যাঁ হ্যাঁ, ফন্ট আপনার যদি না থাকে ডাউনলোড করে নিতে হবে। মাত্রই না দেখালাম ডাউনলোড কিভাবে করতে হয়। আপনি চলে যান, এখানে গিয়ে যে ফন্টটা আপনার নাই সেটা আপনি সার্চ করে নেন। এই যে এখানে গিয়ে সাপোজ আপনার কাছে বেভাস নাই, বেভাসটা ডাউনলোড সার্চ করেন, এন্টার দেন। কই রে ভাই, বেভাস ফন্ট নাই তো, দেখি। ও বেভাস, আমি বিএ দিছি কেন, বিই, বেভাস। এই যে দেখেন বেভাস ফন্টটা চলে আসছে, যে ফার্স্টে যেটা ডাউনলোড করেন। অথবা আপনার কাছে কি নাই, রেলওয়ে ফন্টটা নাই, RALEWAY, রেলওয়ে ফন্টটা লিখে সার্চ দেন, এখানে নাই। অথবা আপনি সরাসরি গুগলে এসে সার্চ দেন, গুগলে গিয়ে আপনার ফন্টের নামটা লিখে সার্চ দেন, যে ওপেন সেন্স, ওপেন সেন্স ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দেন, সব চলে আসবে যে ফন্ট স্কোয়ার কোথা থেকে ডাউনলোড করবেন। চলে যান, এখানে এসে যে ফ্রি ডাউনলোড করবেন। আরও ভালো একটা জিনিস একটু আগে দেখালাম, গ্রাফিক রিভারে আসবেন। গ্রাফিক রিভারে আসার পর, কইরে গ্রাফিক রিভার, আরে আল্লাহ, গ্রাফিক রিভারে আসার পর এখান থেকে আপনাকে কষ্ট করতে হবে না, সব লিংক দেওয়া থাকে, আপনি অটোমেটিক্যালি ডাউনলোড করে নেবেন। সাপোজ এই সাইটটাই ওপেন করি, এই যে এখানে কি কি ফন্ট ডাউনলোড সে ইউজ করেছে, মন্টসেরাট আর হচ্ছে লেটো। আপনার মন্টসেরাট ফন্টটা নেই, আপনি মন্টসেরাটের উপরে ক্লিক করেন, ফন্টটা কোথায় আছে সেটা চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেন। অথবা লেটো ফন্টটা নেই, লেটোতে এসে ক্লিক করেন, ওরা হচ্ছে লিংক দিয়ে দেয়, লেটোতে ক্লিক করব। বাংলা ফন্টটা একটু দেখালে, কিন্তু অগ্রদে লিখতে পারি না, বাংলা বিজয়তে লিখতে, ওটা কিভাবে কাজ করব? বিজয়টা তো আসলে আমি বাংলা ফন্ট যেটা করি, আমি অগ্রটা হচ্ছে ওপেন রাখি, ওপেন রাখার পরে এখান থেকে অবশ্যই বাংলা অ্যাক্টিভ করে দেই, দেওয়ার পর বাংলা ফন্ট চুজ করি, বাংলা কোন ফন্টে লিখতে চাই, যেমন সিয়াম রূপালী আনসি, সিলেক্ট করলাম, বাংলা অ্যাক্টিভ করলাম, সেটিংসে গিয়ে আউটপুট এজ আনসি এটা অ্যাক্টিভ করে দেই, এরপর আমি এখানে লিখি। এখন আপনি যেটা করতে পারেন, আপনাকে বিজয়তে তো হচ্ছে লিখে দেখেন হয় কি না, বাংলা এখান থেকে ফন্ট ডাউনলোড করা যেটা আছে সেটা সিলেক্ট করেন। বিজয় তো আনসি ছাড়া কাজ করবে না, ইউনিকোড ফন্ট ডাউনলোড করে আপনার লাভ নাই, কারণ বিজয় শুধুমাত্র আনসি ফন্টই চিনে। সো ইউনিকোড যেগুলো আছে এই ফন্ট ডাউনলোড দিয়ে আপনার কোনো হেল্প হবে না। তবে আপনাকে কি করতে হবে, গুগলে গিয়ে বিজয়তে লিখে কনভার্ট করে নিয়ে আসতে হবে। যে আপনি ফার্স্টে কি করলেন, যে বিজয় টু, এই যে বিজয় টু ইউনিকোড কনভার্টার, বিজয় টু ইউনিকোড কনভার্টার, কনভার্টে যাবেন,
যাওয়ার পর এখানে আপনি লিখবেন, লেখার পর কনভার্টার চলে আসবে। এখানে ধরেন লিখলেন, লিখে বিজয় থেকে ইউনিকোড কনভার্ট করলেন। এটাকে কপি করে নিয়ে যাবেন, কপি করে নিয়ে ফটোশপে যান, পেস্ট করে দেন। বাট আমার তো এটা এখন হবে না, কারণ আমার এখানে এখন ইউনিকোড অভ্রতে তো বিজয় কাজ করে না। অভ্রটাই আমার কাছে ভালো লাগে, আমি আসলে বিজয় দিয়ে করি না। আচ্ছা ট্রাই করে দেখতেছি, যদি হয় তাহলে তো অভ্রটা আপনি ডাউনলোড করে নেন না, সমস্যা কি, 3 MB মাত্র। অভ্র দিয়ে খুব ইজিতে কাজ না করে। সেটা ঠিক আছে। অব্রতম মানে বিজয়দের লেখতে অভ্যস্ত তো এই হয়ে কারণে। গেছে, হ্যাঁ। আর আমরা অভ্র দিয়ে করতে করতে বিজয়তে আসলে ওই যে ক লিখতে গেলে কতগুলো ওয়ার্ড প্রেস করতে হয়, যেতে ক্লিক করলে চলে আসে, এই জন্য পারবেন। দেখেন একদমই ইজি, জাস্ট ঝামেলা হয়। হ্যাঁ যুক্তাক্ষরগুলা জি ম্যাম। হয়তোবা। টাইপ টুলের পরে কি আছে? শেপ টুলটা আগে শিখবো, কারণ টাইপ টুলের পরে ডিরেক্ট সিলেকশন টুল, শেপ টুল না জানা থাকলে পারবো না। শেপ টুলের মধ্যে ফার্স্টে কি আছে? রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল বলতে কি বুঝি? রেক্টেঙ্গেল বলতে বুঝি আয়তক্ষেত্র, চতুর্ভুজ, এগুলাই। আপনি এই শেপগুলো হচ্ছে অ্যাডভান্স শেপ বা শেপ টুল, ওরা অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নেয়, আপনাকে টেনশন করতে হবে না। আপনি এইভাবে শেপ আর্ট করতে পারেন, এইভাবে শেপ আর্ট করতে পারেন। অথবা যে কোনোভাবে শেপ আর্ট করতে পারেন। এখন প্রবলেম হচ্ছে, দেখুন তো কি একটা প্রবলেম, যে আপনি একদম পারফেক্ট একটা শেপ চাচ্ছেন যার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। কি করব আমরা? একটু কষ্ট করে শিপটা চেপে ধরেন, তাহলে আপনি উপর দিকে টানেন বা পাশাপাশি মাউস ঘোরান, কোনো লাভ হবে না। সে দৈর্ঘ্য আর প্রস্থ সমান রেখে শেপটাকে ক্রিয়েট করবে। দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে কি করছে? শেপটাকে ক্রিয়েট করছে। আর আরেকটা কাজ করতে পারেন, জাস্ট শেপটাকে সিলেক্ট করে, যদি আপনার মান জানা থাকে যে কত বাই কত, কেউ কিছু বলবেন? কত বাই কত মানটা যদি আপনার জানা থাকে, আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে এসে একটা ক্লিক করেন, মাউসে ক্লিক করেন, ওয়াইড কত, হাইট কত, ওকে দেন, অটোমেটিক্যালি শেপটা কি হয়ে যাবে? ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছি? রেক্টেঙ্গেল নিলাম, আপনি এইভাবে শেপ আর্ট করতে পারছেন, লম্বাটা শেপ আর্ট করতে পারছেন, আর শিফট ধরে রাখলে অ্যাকুরেট শেপ হচ্ছে। তো একটা জিনিস জাস্ট শিখবো আর পরেরগুলো দেখে নেব। এই শেপটার রেড কালার আছে, আপনি এখন কালার চেঞ্জ করতে চাচ্ছেন। আমরা কিভাবে কালার চেঞ্জ করব? কালার চেঞ্জ করতে হলে ওই যে একটা অপশন, কন্ট্রোল ধরে এটার কথা বলছেন, এটা তো তাহলে সিলেকশন হয়ে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমি এইভাবে না, আপনি শেপটাকে সিলেক্ট করেন, এইখানে এসে শেপ টুলটা অ্যাক্টিভ করে দেন, অটোমেটিক্যালি কন্ট্রোল প্যানেল অ্যাক্টিভ হয়ে যাবে। কন্ট্রোল প্যানেলে এসে দেখেন ফিল কালার শো করছে। ফিল কালার মানে হচ্ছে পুরোটা জুড়ে সম্পূর্ণ কালার হবে। ফিল কালারে ক্লিক করেন, এই বক্সে কালারের ঘরে এসে ক্লিক। ফার্স্টে যে অপশনটা আছে হোয়াইট বোর্ডের উপরে রেড কালারের একটা দাগ দেখা যাচ্ছে, এটার মানে হচ্ছে নাল, কোনো কালার হবে না।
কোনো রং হবে না, নো কালার। পরেরটা হচ্ছে সলিড কালার হবে। সলিড কালার আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন, যে কোনো কালার চুজ করেন। সলিড কালার নিব এখান থেকে। এর পরের বক্সটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট শিখে আসছিলাম, এখানে এসেও সেম গ্রেডিয়েন্ট পাবেন। জাস্ট এখানে ক্লিক করেন, ওই যে ডেমো গ্রেডিয়েন্টগুলো আপনি ইউজ করতে পারছেন। এখান থেকে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে আপনি যদি অন্য কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চান ইউজ করেন, কালার চেঞ্জ করেন। গত ক্লাসে যা যা দেখেছেন সেম গ্রেডিয়েন্ট, ওকে। তারপরে কি হবে, লিনিয়ার নাকি রেডিয়াল নাকি অ্যাঙ্গেল, কি টাইপের হবে। আর আমরা ড্র্যাগ করে হচ্ছে এটাকে কম্বাইন করছিলাম, এখানে কোন আকারে আছে ঘোরানোর জন্য, যেখান থেকে আপনি ঘুরিয়ে কাজ করতে পারবেন কোন আকারে। রিভার্স করার জন্য এখানে ক্লিক করবেন। স্কেল মানে হচ্ছে একটা কালার আরেকটা কালারের কত কাছাকাছি থাকবে। 100 হচ্ছে পারফেক্ট। এছাড়া আপনি বাড়াতে কমাতে পারেন, যত কমাবেন তত কালার কাছাকাছি আসবে, যত বাড়াবেন তত ছড়ায়া যাবে। 100 হচ্ছে পারফেক্ট। অ্যালাইন উইথ লেয়ার, এটা সবসময় আমরা অ্যাক্টিভ রাখবো, লেয়ারের সাথে অ্যালাইন করা থাকবে। আর পরেরটা কি, যে আমি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই না, কোনো গ্রেডিয়েন্ট চাচ্ছি না, আমি প্যাটার্ন ইউজ করব। জাস্ট প্যাটার্নটা ক্লিক করেন, কি প্যাটার্ন আপনি ব্যবহার করতে চান সিলেক্ট করেন, সেই প্যাটার্নটা চলে আসবে, কোন প্যাটার্নটা ইউজ করতে চান। আর আপনি বললেন যে না, এখানে যে সলিড কালারগুলো আছে আমি এই কালারগুলো ইউজ করতে চাই না, আমি নিজের মতো কালার দিতে চাই। এই যে বক্সটাতে এসে ক্লিক করেন, আপনার পছন্দের কোন কালারটা আছে সেই কালারটা চুজ করেন, এরপরে ওকে দেন, সেই কালারটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ফিল কালারের পরে আসেন স্ট্রোকে। স্ট্রোক মানে কি, ফিল কালার হচ্ছে পুরোটা জুড়ে, ক্ষেত্রফল জুড়ে কালার হবে। আর স্ট্রোক মানে হচ্ছে চারপাশে বর্ডারে কালার হবে। স্ট্রোক মানে হচ্ছে বর্ডার। তো বর্ডারে যাওয়ার আগে তার ডান পাশে দেখেন 2 পিক্সেল একটা অ্যারো চিহ্ন দিয়ে আছে, মানে এখান থেকে আপনি বর্ডার বাড়াতে কমাতে পারেন, কম বেশি করতে পারবেন। আমরা এটাকে 15 রাখি। বর্ডারের কালারের উপরে ক্লিক করেন, সেম অ্যাজ নাল করে দিলে কোনো কালার আসবে না। সলিড কালার দিতে চাচ্ছেন কিনা এখান থেকে চুজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। অথবা প্যাটার্নও ইউজ করতে পারবেন, যদি আপনি কোনো প্যাটার্ন ইউজ করতে চান আপনার পছন্দের প্যাটার্ন ইউজ করতে পারবেন। অথবা আপনি আপনার পছন্দের কালার এখান থেকে চুজ করে দিলেন, অ্যাজ ইউ উইশ, যেভাবে খুশি আপনি এখান থেকে ব্যবহার করেন। এরপরের একটা লাইনের মতো অপশন দেখা যাচ্ছে, এটা আবার একটু কাজ আছে, মজার কাজ। দাঁড়ান, এটা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, বোঝা যাবে। ওকে, এটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসছে, যে আপনার বর্ডারটা কি স্ট্রেট লাইন হবে নাকি ড্যাশ হবে নাকি ডট ডট হবে। স্ট্রেট লাইন, ড্যাশ, ডট ডট কোনটা হবে। তারপরে দেখেন অ্যালাইনে আসি, যে এই যে আপনি স্ট্রোকটা দিচ্ছেন, স্ট্রোকটা কি ভিতরের দিকে হবে, মানে আপনি যে শেপটা ক্রিয়েট করেছেন শেপের ভিতরের দিকে থাকবে নাকি মিডল বরাবর হবে নাকি বাহিরের দিকে থাকবে, ইনসাইড নাকি সেন্টার নাকি আউটসাইড। ক্যাপস মানে হচ্ছে এখন সব কি আছে, স্কোয়ার হয়ে আছে। ক্যাপটা কি রাউন্ড করতে চান নাকি যেই ক্যাপটা আছে তার থেকে একটু বড় করতে চান। কর্নারটা কি হবে, একদম সমান কোণ আকারে হবে নাকি একটু রাউন্ড হবে কর্নারটা, নাকি এইভাবে কাটা হবে। এই যে দেখেন কর্নার, এই যে কর্নারটা কাটা পড়েছে, এই কর্নারটা আর এই কর্নারটা যেখানে ম্যাচ করে নেই, নাকি রাউন্ড হবে, এই যে দেখেন একটু রাউন্ড হয়ে গিয়েছে। আর মোর অপশনে যদি যান, মোর অপশনে আরেকটা অপশন বেশি আসবে, ড্যাশ লাইন, যে আপনি এখানে যতগুলো ড্যাশ লাইন আছে এখানে কি আরো ড্যাশ লাইন বাড়াতে চান কিনা, ড্যাশ লাইন বেশি করতে চান কিনা,
গ্যাপ কি মধ্যে আরো বেশি গ্যাপ দিতে চাচ্ছেন কিনা, সেই অনুযায়ী গ্যাপ আপনি অ্যাড করে দিতে পারবেন। ফিল কালার বর্ডার, কোনো কোয়েরি? কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, তাহলে ফিল স্ট্রোক সবই আমরা পারি, এখন জাস্ট শেপগুলো একটু দেখে নেব। রেক্টেঙ্গেল তো বুঝতেই পেরেছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল, সেম অ্যাজ রেক্টেঙ্গেলের মতো, জাস্ট কি বলেছে রাউন্ড হবে, মানে রেক্টেঙ্গেলটা চারপাশে একটু রাউন্ড হবে। দেখেন রেক্টেঙ্গেল টুলে যা যা ছিল কন্ট্রোল প্যানেলে, রাউন্ডেড রেক্টেঙ্গেলে সেম সব থাকবে, একদম সব একই রকম থাকবে, শুধু একটা জিনিস বেশি, রেডিয়াসটা বেশি। এই যে এখানে রেডিয়াসের একটা ঘর বেশি আছে, এই রেডিয়াসটাই হচ্ছে যে আপনি যে রাউন্ড দিতে চাচ্ছেন রাউন্ডটা কত হবে। ধরেন আমি ফার্স্ট রেডিয়াস দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল দিয়ে একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম। আপনি লম্বাতে রেক্টেঙ্গেল, এইভাবে রেক্টেঙ্গেল যে কোনোভাবে আর্ট করতে পারেন, শিফট ধরে রাখলে একদম স্কোয়ার হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান। তো আমি এতটুকু একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম, এটা কি 10 পিক্সেলের। এরপরে আমি ধরেন দিলাম এখানে কত 30 পিক্সেল, 30 পিক্সেল দিয়ে আর্ট করছি। আরেকটা আর্ট করলাম 30 পিক্সেল, তারপরটা দিলাম কত 50 দিয়ে আমি এখানে আরেকটা আর্ট করলাম। এরপরটা দিলাম ধরেন 100, মানে 100। এরপরটা আছে কত 300 দিলাম, 300। তারপরেরটা দিলাম ধরেন 500। এরপরের আরেকটা দিলাম, ডাবল করে দিই 1000। আর এরপরেরটা দিলাম, ম্যাম এটা কি শিফট ধরে রাখতে নাই? না কিচ্ছু করছি না, শিফট ধরে রাখলে তো হবে না। এখন দেখেন আমি 2000 দিতে গেলে সে বলছে 1000 এর বেশি দেওয়া যাবে না, মানে 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত, এরপরে আর দেওয়া যায় না। শিফট ধরি নাই, শিফট ধরলে তো স্কোয়ার হবে, এই জন্য শিফট ধরি নাই। এখানে দেখেন এটা হচ্ছে 10 পিক্সেলের, 30, 50, 100, 300, 500, 1000। আপনার যখন যে পিক্সেলটা দিয়ে কাজ করতে হবে আপনি তখন সেখান থেকে কি করবেন, পিক্সেলটাকে চেঞ্জ করে নিয়ে এরপরে কাজ করবেন। পরেরটা কি আছে, ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যাল মানে হচ্ছে সার্কেল। সার্কেল আপনি এইভাবে লম্বাটে দিতে পারেন, এইভাবে আর্ট করতে পারেন, আর যদি অ্যাকুরেট সার্কেল চান তাহলে একটু কষ্ট করে শিপটাকে ধরে ম্যাম, রাখবেন। জি বলেন। ম্যাম এই যে সার্কেলটা করলেন, এটার মধ্যে একটা লেখা যদি আমি লিখে আনি, সেটার জন্য কি একটা লেয়ার নিতে হবে না? হ্যাঁ লেয়ার, না না, আপনি যদি টাইপ করেন অটোমেটিক্যালি লেয়ার হয়ে যাবে আপনার। হ্যাঁ, আমি অনেক সময় হয় কি ম্যাম, আমি ধরুন এটার মধ্যে কিছু লিখলে লেখাটা আর খুঁজে পাই না, মানে ওইখানে ঠিকই যায় বাট খুঁজে পাই না, এটা কি সমস্যা? হয়তো বার নিচে পড়ে গিয়েছে লেয়ারটা, এই জন্য নিচে পড়ে যায়, মানে লেয়ারটা নিচে থাকে, আপনি একটু জাস্ট আপ ডাউন করলেন। যেমন এটা সিলেকশন থাকা অবস্থায় আপনি টাইপ টুলটা সিলেক্ট করে যদি লেখেন তাহলে তো এই জি। বক্সটার মধ্যে চলে আসবে।
আচ্ছা, আচ্ছা। করলেন। আমি যদি ধরেন আরেকটা লেয়ারে লিখে এই লেয়ারটা এটার মধ্যে যদি আনি তখন করা যাবে না? হ্যাঁ, আলাদা লেয়ারে করে নিলে হবে, কিন্তু সিলেকশন না রাখলেই হবে। সিলেকশন করলে কি হবে, এই যে টাইপটা আছে টাইপটার ভিতরেই কিন্তু ও থেকে যাবে, বাইরে আসবে না। তাহলে সিলেকশন করা যাবে না। সিলেকশনটা অফ করে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা। তো অ্যাকুরেট সার্কেল চাইলে সেটা কি করব আমরা, শিফট ধরে রাখবো। শিফট ধরে রাখলে একদম পারফেক্ট সার্কেল আসবে। আর আরেকটা অপশন, যে আপনি যদি মানটা জানা থাকে জাস্ট একটা ক্লিক করেন মাউজে, ক্লিক করার পরে যে ওয়াইড আর হাইট কত হবে দিয়ে ওকেতে দেন, ওই সার্কেলটা চলে আসবে। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিন, চলে গেছে। সার্কেলের পরে আছে পলিগন টুল, মজার একটা টুলস। এই যে যখন আপনি এটা, সরি এটা কেন আসছে, পলিগন টুল রে, এটা কেন অন করা আছে? ওকে, পলিগন টুলটা হচ্ছে সব ঠিক আছে, শুধু এখানে এসে এখন একটা কি বেশি, সাইড বেশি। রেক্টেঙ্গেল টুলে কি বেশি, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে ছিল রেডিয়াস, পলিগন টুলে কি আসছে, সাইড, মানে কতগুলো সাইড হবে, হাত হবে। এখন আছে কয়টা, 5টা। যদি আপনি এখানে দেন 7টা, তাহলে হয়ে যাবে কয়টা, 7টা। এই যে যদি আরো বাড়ান, ধরেন 15টা, তাহলে হবে কয়টা, 15টা। যত বেশি রেডিয়াস হবে, সাইড হবে, তত বেশি সার্কেল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনি যদি এখানে 100 দেন, এরপরে যদি আর্ট করেন, তাহলে কিন্তু এটা একদম সার্কেলের কাছাকাছি চলে আসে। এটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট মাউসে একটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে এসে ক্লিক করেন, এরকম একটা প্যানেল চলে আসবে। প্যানেল আসার পর আমি এখানে 5টা করে দিলাম, নাম্বার অফ সাইডস 5টা। এই যে স্মুথ কর্নার, যদি স্মুথ কর্নারটা অ্যাক্টিভ রাখেন, এই যে 5টা কর্নার যে হয়েছিল এগুলো স্মুথ হয়ে আসবে। ওকে দেন, এই যে দেখেন এইটা আর এটা কিন্তু সেম, শুধু এখানে আমি স্মুথ করে দিয়েছি আর এটা নর্মাল। আবার সিলেক্ট করেন, এখন আর স্মুথ কর্নার দেব না, আমি স্টারটা অ্যাক্টিভ করে দেব। স্টার অ্যাক্টিভ করে দিয়ে ইনটেন্ডেড সাইড, মানে সাইডটা কত পার্সেন্ট হবে আমি 50% করে দিলাম। ওকেতে প্রেস করেন, সেম এজ, এগুলো কিন্তু সব একই, শুধু স্মুথ করে দিয়েছিলাম আর এখানে স্মুথ অফ করে স্টারে ক্লিক করে দিয়েছিলাম। আবার সিলেক্ট করেন, স্টার ওকে থাকলো, স্মুথ ইনটেন্ডেন্টস, ওকে দেন, দেখেন সেম এজ, এই দুইটা জাস্ট কর্নারগুলোকে স্মুথ করে দিয়েছে। ওকে, আর লাইন টুল, লাইন টুলেও সেম, সব ঠিক আছে, শুধু ওয়েট একটা অপশন আছে, আমি ওয়েটটাকে একটু কমিয়ে দেই, 5 পিক্সেল করে দিলাম। লাইন টুল হচ্ছে আপনি এইভাবে লাইন টানতে পারেন, এইভাবে লাইন টানতে পারেন, যেভাবে খুশি লাইন টানতে পারেন। আর যদি শিপটাকে চেপে ধরে কাজ করেন, তাহলে ও কি করে, ও হচ্ছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135, 180, তারপর হচ্ছে আপনার এই যে এই অ্যাঙ্গেলগুলো সে চিনে, স্ট্রেট লাইন, যে আপনি যদি ক্লিক করার সময় শিফট ধরে রাখেন স্ট্রেট লাইন হবে। আর এখান থেকে ওয়েট বাড়িয়ে কমিয়ে আপনি কি করতে পারবেন, যে আমি 20 পিক্সেল দিয়ে দিলাম, এখন আপনি টানেন, এটা হচ্ছে 20 পিক্সেল। যদি আরো বেশি দেন, 50 পিক্সেল দিলাম, আবার আরেকটা শেপ ক্রিয়েট করেন, এটা হচ্ছে 50 পিক্সেলের। মানে ওয়েট যত বাড়াবেন তত হেলদি হবে, যত কমাবেন তত চিকন হবে। ওকে, আর দেখেন এখানে আমাকে লেয়ার নিতে হচ্ছে না, অটোমেটিক্যালি সে লেয়ার নিয়ে নিচ্ছে, কত অ্যাডভান্স। কাস্টম শেপটা আসি, খুব মজার একটা শেপ। কাস্টম শেপ সিলেক্ট করার পরে
প্রত্যেকটা জিনিস ওকে। এখান থেকে এসে শুধু একটা এক্সট্রা আছে কি শেপে সিলেক্ট করেন। এরকম অনেকগুলো শেপ শো করবে, আপনি এটা একটু বড় করে নেন। যারা অ্যাডভান্স টুলস ব্যবহার করছেন তাদের হচ্ছে ঘর ঘর আকারে, গ্রুপ আকারে দেখাবে, নাম দিয়ে আলাদা আলাদা করে দেখাবে। এই যে আমাদের যেটা সেটিংসে আসলে যেভাবে দেখায়, আলাদা আলাদা করে দেখায়, এভাবে আলাদা করে দেখাবে। আপনি যে কোনো একটা শেপ নিয়ে আসেন, লম্বা পাশাপাশি শিফট ধরে রাখলে একদম অ্যাকুরেট ডিজাইন হবে। ধরেন আপনি ঘাস নিয়ে আসলাম, শিফট ধরে রাখেন, এরপরে ধরেন শিফট ধরে রাখেন, ডিজাইন করেন। শেপ ধরে রাখেন, বিভিন্ন শেপ আপনি এখান থেকে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এই শেপগুলো চাইলে আপনি ডাউনলোডও করতে পারেন, বাট ডাউনলোড করার পর এই যে এখানে এসে লোড শেপে ক্লিক করবেন। ডাউনলোড করার সময় আপনাকে অবশ্যই কোথায় সেভ করতে হবে, এই যে কাস্টম শেপ যেখানে লেখা থাকবে সেইখানে সেভ করতে হবে। আর কাস্টম শেপগুলো অবশ্যই .csh এই ফাইলে থাকতে হবে, আদারওয়াইজ কাজ করে না। আর এটা আসলে সেভ করতে গেলে অনেক ঝামেলা, শেপের অতটা প্রয়োজন হয় না, কারণ শেপ আমরা গুগল থেকে ফ্রিতেই নিয়ে আসতে পারি। সো অ্যাডোবি ফটোশপ এইগুলোর কালারটা কিভাবে চেঞ্জ করব? কালারটা জাস্ট হচ্ছে আপনি যাকে চেঞ্জ করতে চাচ্ছেন ওই শেপটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করে ফিল কালার থেকে কালার চেঞ্জ করে দেন। লেয়ারটাকে সিলেক্ট করেন, ফিল কালার থেকে আপনি চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, যে আমি এই গ্রেডিয়েন্টটা দিতে চাই। এটাকে সিলেক্ট করেন, এটাকে আমি একটা প্যাটার্ন দিতে চাই। প্যাটার্ন তো ভালোই লাগছে। তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ম্যাম আমি একটা শেপ বানালাম, ওই শেপটাকে আমি কি করতে চাই, কাস্টম বানাতে চাই, তাহলে কি করব? যেমন লেসো টুল দিয়ে আপনি কোনো শেপ একটা বানালেন, ধরেন কি শেপ বানানো যায়, এটা একটা শেপ আপনি বানালেন, কালার অ্যাপ্লাই করে দিই কন্ট্রোল ডি। আপনি এটা একটা শেপ বানালেন যে এটা আপনার হচ্ছে কি, ওহো লেয়ার নেই। আচ্ছা আমাকে জাস্ট একটা মিনিট একটু সময় দেন, যে আমি এই শেপটাকে কি করতে চাচ্ছি, বা এইটাকে আমি একটা কাস্টম শেপ করতে চাচ্ছি। তাহলে জাস্ট আপনি কি করবেন, এই শেপটাতে সিলেক্ট করবেন, সরি না, কিচ্ছু করতে হবে না। আপনি এইটাকে এডিট থেকে এই যে ডিফাইন কাস্টম শেপ, ব্রাশ প্রিসেট প্যাটার্ন, ঠিক আছে, ডিফাইন কাস্টম শেপে সিলেক্ট করতে হবে। বাট এটা এখন হাইড হয়ে আছে, তার মানে আপনাকে কি করতে হবে, এখান থেকে শেপ অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর আপনি এডিট, আচ্ছা লেয়ারটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে ক্লিক করে দেখি, এডিট, তাও তো হচ্ছে না, শেপে কনভার্ট না করলে হবে না। না এটা কাজ করলে হবে না, আমাদের হচ্ছে সাপোজ আপনি এইভাবে একটা শেপ ক্রিয়েট করলেন, অথবা টাইপ টুল দিয়ে করি, টাইপ টুল দিয়ে আপনি কি করলেন, এস লিখলেন, লেখার পরে এটার চারপাশে একটা বক্স নিয়ে আসলেন, এটা হচ্ছে ফিল কালারটা অফ থাকবে, জাস্ট স্ট্রোকটা দিয়ে দিলেন। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, এডিট, শেপটাকে সিলেক্ট করে নেন,
লেয়ারে কনভার্ট হয়ে গেছে, এই জন্য তো কাজ করছে না। আচ্ছা, এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ, নো ক্যান্সেল। সকালে বেঁচে দেখালাম তখন তো ঠিকই হলো। আচ্ছা, আপনি এইভাবে একটা শেপ নিলেন, এইভাবে একটা শেপ নিলেন, আমি এখান থেকে ইন্টারসেক্ট করি, ওকে, এখান থেকে কম্বাইন করি, এই শেপটাকে আমি কি করতে চাই, এডিট থেকে শেপ অ্যাক্টিভ করে নিয়ে ডিফাইন কাস্টম শেপ, ওকে দেব। এরপরে হচ্ছে কাস্টম শেপে চলে যাব। আমার যে কাস্টম শেপটা এই যে এটা অ্যাড হয়ে গিয়েছে, এটা যদি এখন আমি ডিলিটও করে দেই, কাস্টম শেপটা আপনি যে কোনো জায়গায় কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। বাট আলাদা করে কেন হচ্ছিল না? কার প্রবলেম? কে চিল্লাচিল্লি করে রে ভাই? সাবট্রাক্ট করে দেই। ওকে, চলে যাব এডিট, সেখান থেকে ডিফাইন কাস্টম শেপ, এই যে কাস্টম শেপ হয়ে গেল, ওকে দেন। এটা এখন ডিলিট করে দেন, আর দরকার নেই আমার। কাস্টম শেপে চলে যান, ওখান থেকে আপনার যে শেপটা অ্যাড করেছেন সিলেক্ট করেন, আপনার পছন্দের শেপ এখন আপনি যে কোনোভাবে দিতে পারেন। বুঝতে পেরেছি? আরেকজন যেন কি বলেছেন, কি একটা প্রবলেম, গ্রেডিয়েন্টে প্রবলেম, আনিস? জি ম্যাম, ওই টেক্সটের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট। আচ্ছা, আপনি একটা টেক্সট লিখেছেন, সেই টেক্সটের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করবেন? জি ম্যাম, ওইটাই। এটার মধ্যে তো আপাতত করতে পারছি না, কারণ এই টেক্সটের মধ্যে আপনি যদি এখন গ্রেডিয়েন্ট দিতে চান আপনাকে ব্লেন্ডিং এ যেতে হবে। আমরা আগে ব্লেন্ডিংটা শিখি, তারপরে গ্রেডিয়েন্টটা কিভাবে দেয় দেখব। ম্যাম, এই টেক্সটার আবার লেয়ার বানাই কিভাবে? লেয়ার বানায় হচ্ছে এই যে টাইপ থেকে এই যে রেস্টিরাইজ টাইপ লেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে এটা লেয়ার হয়ে যাবে। আর এটা লেয়ার হয়ে গেলে তখন আপনি এটাকে কি করতে পারবেন, এই যে ব্লেন্ডিং অপশনে গিয়ে তারপরে হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। জি ম্যাম, বুঝছি। আর যার এই যে বিজয়তে প্রবলেম ছিল, শেয়ার করেন। ম্যাম এই যে এখানে ধরেন কন্ট্রোল শিফট ইউ দিয়ে হচ্ছে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলে পরে হচ্ছে এখান থেকে কেউ একজন ওনার প্রবলেম সলভ করেন, উনি কি ভুল করতেছে?
আপু আপনি তো এটাকে সলিড নিয়েছেন, এটা তো সলিড ব্যাকগ্রাউন্ডে লাগবে। হ্যাঁ আমি ভাবছি সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখছি, তাও হচ্ছে না। এই যে লেয়ার 0 এটা নিছি না, তারপর হচ্ছে মানে আপনি ওই ব্যাকগ্রাউন্ডে মানে লেয়ার ওটা নেওয়া যাবে না, মানে ব্যাকগ্রাউন্ডে এটা ডিলিট করে দেবো। এটা ভিতরে স্টুডিও জানি, স্টুডিওতে গিয়ে ক্লিক করে হয়ে যাইব। ডলার দেন। ম্যাম এই যে নিলে লেয়ার নিলে তো এরকম হবে। কন্ট্রোল ও, ওপেনে ফাইল ওপেনে যান। কন্ট্রোল ও অথবা ফাইল থেকে ওপেন, ওপেন, কন্ট্রোল ও। হ্যাঁ এই ছবিটা যেখানে আছে সেখানে যান। হ্যাঁ, আর এটা তো কপি করে আনছি গুগল থেকে। এটাই হবে না, কপি করে আপনি হবে না, সেভ করতে হবে। সেভ করে নিতে হবে। আচ্ছা ম্যাম এক মিনিট। করেন, সেভ। সেভ ইমেজ। ম্যাম এখান থেকে কি যে প্লেস এমটেড এটা যাব? না না, 2 নাম্বারটা ওপেন, ওপেন করেন। জি ম্যাম হইছে। কই হইছে, আমি তো দেখলাম না। এটাকে ক্রস করে কেটে দেন। ম্যাম পুরো ফাইলটা কি? এই যে যে ডকুমেন্ট পেনটা আসছে এটাকে দিলে এই যে হইছে, এখন হইছে। লক, ম্যাম ব্যাকগ্রাউন্ড লকটা খুলে কি আমি এখন কাজ করেন। কন্ট্রোল শিফট ইউ, ম্যাম আর্ট হিস্টোরি নাকি হিস্ট্রি? আচ্ছা আচ্ছা হিস্টোরি 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 হিস্টোরি। বুঝতে পারছি। ম্যাম এটা কেন হলো? ও হচ্ছে লেয়ারে কাজ করে না। ম্যাম কালার এমন দিতেছে কেন? উপরেরটা সিলেক্ট করেন, নিচেরটা সিলেক্ট করছেন কেন? উপরের এসে যান। হিস্টোরি ব্রাশ টুল, আর্ট না তো, আর্ট নিলে তো কালার নষ্ট করে দিবে। ও আচ্ছা আচ্ছা। ম্যাম ওর ফোরকন কালারটা একটু সমস্যা আছে, ওই ভিতরে আসে আর না। ম্যাম তাহলে কি করব? অলওয়েজ হচ্ছে সেভ করে নিব। হ্যাঁ অবশ্যই সেভ করে নিয়ে কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা ম্যাম বুঝতে পারছি। আচ্ছা